নমস্কার, আমি পাপড়ি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। শতবর্ষ পরেও ঋত্বিক মন্ত্রে মন্দ্রিত বাংলা চলচ্চিত্র। ঐতিহাসিক সাফল্যের উদযাপন কৃতি বাঙালি রিচা ঘোষের হাত ধরে। শুরু করছি আজকের সংবাদ সংকেত। গত 6 নভেম্বর 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হলেন দুই তারকা। খামোশ করিয়ে দেওয়া বলিউডের বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং আমি মিস ক্যালকাটা কিংবা মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে দেওয়া কণ্ঠের জাদুতে মগ্ন বাঙালির প্রিয় গায়িকা আরতি মুখোপাধ্যায়। এই সম্মানে আপ্লুত দুই তারকা। এবার থেকে বাংলার প্রতিটি স্কুলেই নিয়মিত গাইতে হবে রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। মধ্যশিক্ষা পর্ষদ থেকে এমনই একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এখন থেকে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীতের মতো করেই সমমর্যাদা দিয়ে 1 মিনিট ধরে গাইতে হবে এই গান। স্প্যাম ও ফেক কল সহ একাধিক সাইবার অপরাধের স্থায়ী সমাধান আনতে চলেছে কেন্দ্রীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তারা আনছে এক নতুন প্রযুক্তি, যার নাম কলিং নেম প্রেজেন্টেশন। এর মাধ্যমে আপনার ফোনে অচেনা নম্বর থেকে কল আসলেই দেখা যাবে কলারের আসল ভেরিফাই করা নাম, এবং এর জন্য ট্রু কলার বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। জন্মেছিলেন পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুরে। কৈশোর ও যৌবন পেরিয়ে দেশে থিতু হওয়ার পর জন্মভূমি বিচ্যুত হওয়ার গ্লানিতে বারবার আবেগঘন শৈল্পিক প্রকাশ ঘটিয়েছিলেন তার অনন্য ছবিগুলিতে। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, বারবার সেই অন্বেষণ, মার্ক্সবাদ থেকে মাদার কমপ্লেক্সিটি, সমাজতত্ত্ব থেকে পুরাণ, সবকিছুর সমাহারী ঋত্বিক ঘটক কালজয়ী চলচ্চিত্র পরিচালক থেকে কালের কথাকার হয়ে উঠেছেন। কিংবদন্তি এই সর্বোত্তম শিল্পীর 100তম জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন। প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের শিল্পভাবনা, কর্মজীবন ও ব্যক্তিসত্তা বৃহত্তর ও বহুমাত্রিক। এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণে তার জীবন বিশ্লেষণ করাটা নিতান্ত অবিবেচকের মতো কাজ হবে। তবুও তাঁকে স্মরণে রেখে জীবনের বিশেষ বিশেষ দিকগুলি উল্লেখ করার চেষ্টা করি। চলচ্চিত্র জগতে প্রবেশ করার আগে ঋত্বিক ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের নিয়মিত নাট্যকর্মী ছিলেন। গণনাট্যের সাথে যুক্ত হয়ে বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত প্রমুখ বরেণ্য নাট্য ব্যক্তিত্বের সাথে কাজ করার সুযোগ লাভ করেছিলেন। ঋত্বিকের রচনায় ও নির্দেশনায় প্রথম নাটকটি হল কালো সায়র। নাটকটি মঞ্চস্থ হয় 1948 সালে। এরপর বিজন ভট্টাচার্যের পরিচালনায় নবান্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন ইত্যাদি উল্লেখযোগ্য নাটক মঞ্চাভিনয়ের পর 1950 সালে নিমাই ঘোষের পরিচালনায় ছিন্নমূল ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। এর ঠিক 2 বছর পর ঋত্বিক তাঁর পরিচালনায় নাগরিক ছবিটি নির্মাণ করে। তবে ছবিটি মুক্তি পেয়েছিল আরও অনেক বছর পর 1977 সালে। 1958 সালে তাঁর পরিচালনায় অযান্ত্রিক ছবিটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি হিসাবে মুক্তি পায়। ঋত্বিক ঘটক তাঁর জীবদ্দশায় মোট 7টি পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছিলেন। এর মধ্যে তিতাস একটি নদীর নাম ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রয়াসে নির্মিত। 1974 সালে যুক্তিতক্ক ও গপ্প ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন ঋত্বিক ঘটক। দেশভাগের যন্ত্রণায় তাঁর আর্তমনের শিল্পভাবনায় সমৃদ্ধ হয়েছিল 3টি ছবি: মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার ও সুবর্ণরেখা। পূর্ণদৈর্ঘ্যের এইসব ছবির পাশাপাশি ঋত্বিক ঘটক অন্যান্য পরিচালকদের ছবির চিত্রনাট্য রচনা ও সহকারী রূপে কাজ করেছিলেন। 1965 সালে তিনি সাময়িক সময়ের জন্য FTII পুনেতে অধ্যাপনার কাজ করেছিলেন। এই সময় তিনি ফিয়ার ও আমার লেনিন নামে
দুটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছিলেন। দেশকাল সচেতন যে বোধের জাগরণ ঘটেছিল ঋত্বিক ঘটকের মধ্যে, তাই দিয়ে তিনি ভারতীয় চলচ্চিত্র চর্চা ও চলচ্চিত্র নির্মাণের ধারার খোল নলচে বদলে ফেলেছিলেন। তাঁর কাজে রূঢ় বাস্তবের কাঠিন্য যেমন আছে, তেমনি করুণ আবেগের ছোঁয়াতে শৈল্পিক ব্যঞ্জনা তৈরি করেছিলেন। আজীবন বিষাদ বঞ্চনার অভিঘাতে জর্জরিত হলেও তাঁর অনন্য প্রতিভার স্ফুরণ কোনো অংশে স্তীমিত হয়নি, বরং তা বহুদা বিস্তৃত হয়ে নির্দিষ্ট সংজ্ঞার বাইরে চলে গেছে। তাই ধর্তব্যের মধ্যে তাকে যেটুকু আত্মস্থ করা যায় তাই নিয়েই গত 4 নভেম্বর থেকে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ পালিত হচ্ছে চলচ্চিত্র সংস্কৃতি চর্চার বিভিন্ন ক্ষেত্রে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি, ঝুলন গোস্বামী পারেননি, রিচা ঘোষ পারলেন। শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথমবার বিশ্বকাপ হাতে ছুঁয়ে দেখল। ম্যাচের পর রিচা জানালেন, জীবন বাজি রেখে নেমেছিলেন ফাইনালে, বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এত সহজ কি ছিল সেখানে পৌঁছানোর রাস্তা? সেই কথাই জানাবো আপনাদের। উদযাপন করব কৃতি বাঙালি রিচা ঘোষের সাফল্য ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে। তার কথায় সকলে একটাই কথা বলেছিলাম, এটাই প্রতিযোগিতার শেষ দিন। নিজেদের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে, নিজের শরীর শক্তির শেষ বিন্দু সমর্পণ করতে হবে। একে অপরের জন্য খেলবো আমরা, সব উজাড় করে দাও, এটাই ছিল আসল মন্ত্র। তিনি রিচা ঘোষ, যার হাতে জলজল করছে ক্রিকেট বিশ্বকাপ। ঝুলনের জহুরির চোখে ধরা না পড়লে রিচার হয়তো রিচা হয়ে ওঠাই হতো না। তখন 2013 সাল, ভারতীয় দল ভালো খেলতে পারেনি, বাংলা ক্রিকেটেরও সেরকম উন্নতি হচ্ছিল না। হতাশায় ভুগছিলেন ঝুলন। তাই সেই বছর শুরু হয়েছিল জেলায় জেলায় ট্যালেন্ট হান্ট। তখনই উত্তরবঙ্গের এক মুক্তোর সন্ধান পান তিনি। ঝুলনের মতে ওই বয়সে রিচা আমার দেখা সেরা প্রতিভা। কিন্তু রিচার বাংলার সিনিয়র দলে খেলার বিরোধিতা করেছিলেন অনেকেই, বলেছিলেন ওর বয়স কম। ঠিক তার পরের বছর T20 বিশ্বকাপের ফাইনাল খেলে সে, WPL-এ বাংলার হয়ে ট্রফি জেতে। তখন সকলের মুখ বন্ধ হয়ে যায় এবং সেখান থেকেই শুরু হয় তার আরও কঠিন যুদ্ধ। শেষমেশ মহিলা ক্রিকেটে ইতিহাস তৈরি করেছে রিচা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে, মোট 12টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ধারে কাছেও নেই কোনো ভারতীয় ক্রিকেটার, আর উইকেটের পেছনে রেখেছেন ভরসার হাত। রিচার দস্তানা বিশ্বস্ততার সমার্থক। আগামীর পথ চলা নিয়ে মা বলেছেন, রিচা এখনো মাটির কাছাকাছি, সিনিয়রদের সম্মান দিতে ভালোবাসে। বাবা বলছেন, রিচাকে বলবো পা মাটিতে রেখে চলতে। আনন্দ উৎসবের মধ্যেও আগামীর পথ ঠিক করে ফেলেছেন শিলিগুড়ির রিচা এবং তার মা বাবা। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরার ইউটিউব এবং ফেসবুক পেজে। আগামী রোববার ঠিক সন্ধে 7:30টায়। নমস্কার।